বাংলাদেশে সকল চাষি চল চল এগিয়ে চল, চল চল এগিয়ে চল। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে বিজয়ের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন যে গত 2রা ডিসেম্বর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, চ্যানেল আই যৌথভাবে মিলে যে কৃষি পদক বা এগ্রো অ্যাওয়ার্ড দিয়ে থাকে, সেটা 2025-এর অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সম্পন্ন হলো। 11টি ক্যাটাগরিতে আমরা এবার পুরস্কার দিতে পেরেছি। সেখানকার যারা যারা পুরস্কৃত হয়েছেন তাদের কয়েকজন আজকে আমাদের স্টুডিওতে আছেন। তাদের সাথে তাদের গল্প শুনবো, তাদের বিজয়ের কথাগুলো আমরা শুনবো। আমি পরিচয় করে দিচ্ছি। প্রথমে আমার সর্ববামে আছেন রফিউল হাসান। তারা ন্যানো ফার্টিলাইজার উদ্ভাবন করে পুরস্কৃত হয়েছেন। এখানে আছেন রফিউল হাসান, তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক। যদিও ডক্টর জাভেদ খানের অধীনে পুরো টিমটি কাজ করেছে, ন্যানো ইয়ার তৈরি করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ন্যানো ল্যাবে। এটা একটা যুগান্তকারী গবেষণা উদ্ভাবন, আমাদের ইউরিয়ার ব্যবহার ব্যাপকভাবে কমিয়ে আনবে। তারপর আছেন গাউসুল আজম টুটুল, তিনি কৃষি বাজার লিমিটেড নামে একটি সংগঠনের স্বত্বাধিকারী, রংপুর এটির অবস্থান। আমার ডান দিকে আছেন সুকান্ত সেন, নির্বাহী পরিচালক, বার্ষিক বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজিনিয়াস নলেজ। তার ডান দিকে আছেন আক্কাস খান, সেরা কৃষক পুরুষ, মাগুরার একজন শারীরিক প্রতিবন্ধী কৃষি উদ্যোক্তা। এবং একদম সর্ববামে ডান দিকে আছেন আনোয়ারা খান ডলি, সেরা কৃষক নারী। এবং আমার সর্ববামে আছেন আয়োজক সংস্থা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিইও জনাব নাসির এজাজ বিজয়। আমি প্রথম আপনার কাছ থেকে আসি, আনোয়ারা খান ডলির কাছ থেকে। আপনার গল্পটা আমরা জানি এবং যে কারণে আপনি পেয়েছেন, কিন্তু এই শক্তিটা কোথায় ছিল? আপনি একটা সময় মাত্র 2টো কোয়েল পাখি দিয়ে আপনি আজকে এই জায়গায় আসছিলেন। 2টা পাখি ছিল, আমার ছেলে সব করে আনছে। এই 2টা পাখি দেখা যে 2টা পাখি প্রত্যেক দিন 2টা ডিম পারে, তখন আমি আমার হাজব্যান্ডে বললাম যে আমরা পাখির ব্যবসা করি। পরে উনি কইল যে না, পাখি খাইব কেটে, এই ডিম কেউ খাইব? সাপের ডিম গুইলের ডিমের মতো দেখা যায়, তো এই ডিম তো কেউ খাইব না, তুমি কি করে কেমনে কি করবা? আমি কইছি আল্লাহর উপরে ভরসা রাখি একটা আনকমন জিনিস করি, আল্লাহর মতে একদিন আল্লাহ মুখ দিলে চাইলে অনেক কিছু হইতে পারে। তারপর 600 পাখি দিয়ে ব্যবসা শুরু করলাম। প্রথম অবস্থায় তো পাখি যখন আনছি সবাই হাসি ঠাট্টা করতো যে হেরা কি করে, লেখাপড়া করছে, চাকরি বাকরি করবো, কোয়েল পাখি পালে। তখন আমি সবারই কইতাম, মানে এমনও সময় গেছে মেন রাস্তা না গিয়ে পিছনের রাস্তাটা গেছি, যে অনেকেই কইতো যে তোমরা বলে পাখি ফেলো, অনেক আইসে দল বাইন্দা দেখতো, হাসাহাসি করে যে এরা বলে পাখি বলে। এই অনেক কিছু হয়েছে জীবনে। সামাজিক এই সমস্যাগুলো তখন থেকে ছিল, এখন কি আর আছে? না না, এখন তো নাই। এখন তো মানুষ হিংসা করে যে কোয়েল পাখি ফাইলে এত কিছু করছে। মানে আগে তো মানে ঠিক মতো ডাল ভাত খাইয়া দিন যাইতো, এখন তো আর এই দিন নাই। কেমন তো স্বামী তো ছিলেন একজন পল্লী চিকিৎসক। জি, পল্লী চিকিৎসক। জি, যে ছেলের হাত ধরে আমি ব্যবসা, মানে 2টা পাখি দিয়ে শুরু করেছি। ছেলে এখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করছে। মানে এই পাখির ব্যবসা করে আমরা এর পড়ালেখা করাই। সারা বাংলাদেশে আপনার কাছ থেকে এই ডেউল চিক্স যেটা বলি, একদিনের বাচ্চা, জি জি, কত কিষানি বা কত কৃষক আছে যারা নেয়? প্রায় 11,500 আপনার কাছ থেকে নেয় জি সারা বাংলাদেশে। জি জি। বাচ্চা উৎপাদন করেন কি পরিমাণ, কি সংখ্যক সপ্তাহে? সপ্তাহে আমার প্রায় 24-25 হাজার বাচ্চা বেরোয়। খুব ভালো। আক্কাস খান, সেরা কৃষক। আপনার চিয়া সিড, মানে চিয়া সিডকে কেন আপনি বাঁচলেন? বাংলাদেশের মানুষ খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হলেও নিরাপদ খাদ্যতে একটু পিছিয়ে আছে। তো যেখানে চিয়া সিড উৎপাদন করতে কোনো রাসায়নিক সার এবং কোনো কীটনাশকের প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না নাকি আপনি ব্যবহার করতে চান না? মানে হয় না প্লাস, এবং আমি ব্যবহার করি না। মানে চিয়া সিডের ধরনটাই এরকম যে এটার জন্য রাসায়নিক কীটনাশক দিতে হয় না? না, চিয়া সিডের ধরনটাই অমন, কিন্তু আর আমার স্বপ্ন তো যে কোনো ফসলই অর্গানিকভাবে চাষ করা। তো এই জন্য চিয়া সিড একটা লাভজনক ফসল। আচ্ছা, এটা আমি দেখছি ইউটিউবেতে, এটা বিদেশ থেকে আমদানি করা হয় বাংলাদেশে। তো আমার স্বপ্নটা যেই চিয়া সিড যেন বিদেশ থেকে
কিছুটা হলেও আমদানি কমে যায় এবং একসময় বাংলাদেশের চিয়া সিডি গুণগত মানসম্মত উৎপাদন করে জি এটা আমরা বিদেশে রপ্তানি করব। এই স্বপ্ন দেখে আমি গত বছরেও 16টা জেলাতে উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে চিয়া সিডের বীজ বিতরণ করি। আচ্ছা এবছরে 35টে জেলাতে আমি বিনামূল্যে চিয়া সিডের বীজ বিতরণ করেছি এবং এই উদ্যোক্তাগুলো চিয়া সিড সম্পর্কে আমার কাছ না থেকে আপনি যে বিনামূল্যে দিচ্ছেন এতে আপনার অবস্থানটা কি, কেন দিচ্ছেন? এটা আমার স্বপ্নটা কি, আমি যখন অর্থের অভাবে এবং টাকার অভাবে চাষ করতে পারি নাই, অন্য সবার সহযোগিতায় আমি এই পর্যন্ত আসতে পারিছি, ওই স্বপ্নটা আমার মাঝে সবসময় কাজ করে। আচ্ছা, আচ্ছা। এটার জন্য আমি অন্য কৃষকদের মাঝে এটাকে আমি বিস্তার করতে চাই। আমার যে উৎপাদন তার থেকে 30%, এমনকি 40% দিতেও আমি প্রস্তুত আছি। একটা সমাজে যদি পরিবারে কেউ যদি একটু প্রতিবন্ধী হয়, বুদ্ধি প্রতিবন্ধী হয়, শারীরিক প্রতিবন্ধী হতে পারে, তাদেরকে পরিবার অন্যভাবে দেখে। আপনি আপনার এই জায়গা থেকে এটাকে ওভারকাম করেছেন। পরিবার কি আপনাকে কোনো সময় এই বিষয়ে কোনো ধরনের তাগিদ দিয়েছেন? আপনি আপনার নিজের শক্তিতেই এরকম একজন উৎপাদনশীল মানুষ? আমার বাবা মা এবং আমার ভাই মানে তাদের ইচ্ছা থাকলেও আমাকে নিয়ে কিছু করতে পারে না অর্থের অভাবে। একদম হতদরিদ্র পরিবারের সন্তান আমি। জি জি। তো এটাকে আমি মানে নিজের ইচ্ছা শক্তি দিয়েই প্রথমে শুরুটা করি এবং এটার পিছনে সবার সহযোগিতা আছে। আমি তাদেরকে ভুলবো না, তাদের প্রতি আসলে আমার কৃতজ্ঞতা। এবং আমি বিশেষ করে চিয়া সিড সম্পর্কে আমার বেশি সম্প্রসার হয়েছে আপনার কয়েকটা ভিডিও দেখে। আচ্ছা আমার ভিতরে একটা কাজ করতো যে আমি কবে বড় আকারে একটা চিয়া সিড করবো, একটা আনকমন ফসল করব, সেখানে শাইখ সিরাজের মতো লোক আসবে। আচ্ছা আচ্ছা। আমি যখন গিয়েছিলাম তো তখন আপনি আমাকে অন্য আরেকটা মোটরসাইকেলে করে 3 চাকার মোটরসাইকেল করে নিয়েছিলেন। জি জি। কিন্তু এবার আমরা যখন আপনার রিভিউ দেখলাম তখন মোটরসাইকেলটা একটু উন্নত। পাল্টেছেন মোটরসাইকেল, পাল্টেছেন না আগেরটা? একটু আগেরটা। মোটরসাইকেলটা মানে আগে ছিল আমার একটা ট্রাই সাইকেল। আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। থাকার পরে আমি যখন চিয়া সিড সহ অন্য কৃষকদের জন্য মাঠের মধ্যে ঘর এবং টিউবওয়েল নিজের টাকা দিয়ে করে দিয়েছি, তখন এই আমার ভালো কাজ দেখে আমাদের জেলা প্রশাসক ছিলেন ওই সময় আবু নাসির বেগ স্যার, স্যার বলল যে এরকম প্রগতিশীল কৃষকের পাশে আমাদের থাকা দরকার, আচ্ছা। তাদের কাজকে একটু বাড়িয়ে দিতে হবে, মানে অল্প সময় বেশি কাজ করতে পারে। এই জন্য তাকে লাগবে এখন মানে ইলেকট্রিক বাইক লাগবে, যাতে অল্প সময়ের মধ্যে সে মাঠ সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করে কাজ করতে পারে বেশি। ওটা কি ওনারা দিয়েছে? হ্যাঁ, উনি আমাকে গিফট করেছিলেন। বাহ, ভেরি গুড, কংগ্রেচুলেশনস, খুব ভালো। ডক্টর রাফিউল হাসান, বাংলাদেশে ন্যানো ফার্টিলাইজার আবিষ্কারের এই সময়টার প্রেক্ষাপটে একটু জানি। ডক্টর জাভেদ তো আপনাদের টিম লিডার ছিলেন। জি জি। আমাদের বাংলাদেশে বেসিক্যালি রিসার্চটা কিন্তু একসময় খুব মানে এতটা অগ্রসর ছিল না, বিকজ আমাদের ফ্যাসিলিটিসও ওইভাবে ছিল না। তো স্যার বিদেশ থেকে যখন এসে আমাদের ইউনিভার্সিটিতে জয়েন করলেন আমাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ওনার স্বপ্নই ছিল রিসার্চ নিয়ে এগিয়ে যাওয়া। তখন উনি যে কাজগুলো করতেন বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, বাইরের যে ইউনিভার্সিটিগুলো আছে কোলাবোরেশনকে ইউজ করে টেস্টিং করতেন, তো সময়ের সাথে সাথে এখন আমাদের দেশের সরকার রিসার্চের দিকে মনোনিবেশ করছে। তারই প্রেক্ষাপটে আমাদের ইউনিভার্সিটি এখন অনেক বেশি রিসার্চের ইকুইপমেন্ট বেসড সেন্ট্রাল ল্যাবরেটরি সহ অনেক কিছু হয়েছে, সুতরাং রিসার্চের সুযোগগুলো তৈরি হচ্ছে। তো আমাদের বেসিক রিসার্চের পাশাপাশি আমাদের নিডফুল যে রিসার্চগুলো সেগুলো স্যার তখন ফোকাস করে। তো তখনই স্যার আমাদের যে ল্যাব আমাদের এখান থেকে খেয়াল করে দেখলাম যে সবচেয়ে যে আমাদের নিডফুল যে এরিয়াটা সেটা হচ্ছে কৃষিখাত। এবং কৃষিখাতে আমরা যেটা দেখি যে ইউরিয়া যে ইউজ হয়, গ্রানুলস যে আমরা ছিটিয়ে দেই, এটা কিন্তু সরাসরি মাটিতে চলে যায়। মাটিতে চলে যাওয়ার যে 2-3টা যে ড্রব্যাকস, তার মেজর যে অংশগুলো সেটা হচ্ছে যে ঘাস, যেটা আমাদের ওয়েস্ট যেটা বলি আমরা, তারা সরাসরি নিউট্রিয়েন্টস আগে পেয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে ইভাপোরেশন হয়, লস অনেক আছে। কিন্তু তারপরে আপনাদের এই যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে তো বহু আগে থেকেই তারা ন্যানো ইউরিয়া ব্যবহার করে। আমাদের এখানে ব্যবহারের জন্য আপনাদের কাজটা শুরু হলো এবং কাদের সহযোগিতায় এই কাজটা আপনাদের সম্পূর্ণ হলো? আচ্ছা, এখানে একটা জিনিস একটু আপনার এখানে অ্যাড করতে চাই। আমাদের ফার্স্ট যে আমরা প্যাটেন্ট সাবমিট করি 2019 সালে ন্যানো ইউরিয়ার ফ্যাব্রিকেশনের উপরে। 2019 সালে কিন্তু ইন্ডিয়া কিন্তু প্রোডাকশনে যায়নি, তারা কিন্তু প্রোডাকশনে গিয়েছে 21 সালে। বাট তাদের তো আমরা যদি রিসার্চগুলি কমপ্লিট ছিল। জি, আমাদের যদি প্যাটেন্টটা যদি টাইমলি পেতাম তাহলে আমরাও কিন্তু পাইলট স্কেলে, বড় স্কেলের দিকে আমরা যাওয়ার সুযোগ পেতাম। অ্যাটলিস্ট কাছাকাছি একটা মার্কেটে কম্পিটিশন থাকতো। সামহাও আমাদের নীতি নির্ধারণীতে এই ন্যানো বা এর অ্যাপ্লিকেশন রিলেটেড যে আমলাতান্ত্রিক যে জটিলতাটা আছে, এই জটিলতাটা যদি না মেটানো হয় তাহলে আমাদের এর বাস্তব যে মানে বেনিফিটটা এটা আমরা পাবো না। আপনাকে একটু বলে রাখি যে আপনি যেটা বললেন যে 25 থেকে 30 হাজার কোটি টাকা আমাদের যে ইম্পোর্ট করতে হয়, আমাদের যেটুকু প্রোডাকশন আছে CUFL বা আদার্স যে কারখানা, ওইটাই যদি আমরা আমাদের এই ন্যানো ফরম্যাটে কনভার্ট করতে পারি, আমরা আমাদের চাহিদা মেটানোর পরেও অনেক বেশি সারপ্লাস থাকবে। আপনাদের এখন কোথায় কোথায় কাজ চলছে? আমাদের এখন বগুড়াতে কাজ,
আমাদের এখন বগুড়াতে কাজ চলছে এবং যশোরে কাজ চলছে। এগুলি তো সব ট্রায়াল ফার্মার। জি, আচ্ছা আচ্ছা, এখান থেকে আপনারা কি ধরনের ফলাফল পাচ্ছেন? আমাদের কৃষক লেভেলে যে ফলাফলটা, ওখানে কিন্তু তাদেরকে আমরা আমাদের ম্যাটেরিয়ালটা দেই এবং প্রয়োগ বিধিটা তাদেরকে জানিয়ে দেই। তারা কিন্তু পাশাপাশি 2টা প্লটে তাদের কনভেনশনাল অ্যাপ্রোচ এবং আমাদের অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করছে। বুঝে থাকে, হ্যাঁ। এবং তারা কিন্তু নিজের জায়গা থেকেই রেজাল্ট জানাচ্ছে যে তারাই কিন্তু হারভেস্টিং করছে, পরিমাপ করছে কিউরিসিটির জায়গা থেকে, এবং সেখানে আমাদের 8 to 10% পর্যন্ত আমাদের সারপ্লাস রেজাল্ট আছে। এর মধ্যে আরেকটু জেনে খুশি হবেন, একজন সচেতন খামারি বা চাষি, উনি নওগাঁ থেকে চলে এসেছেন আমাদের ল্যাবে ভিডিও দেখে, আপনার ভিডিও দেখে। তো এসে উনি বলছে আমি এই সার নিয়ে ব্যবহার করতে চাই। তো আমরা তাকে প্রায় 1 লিটারের মতো স্যাম্পল দিলাম। তো সে তার স্বাভাবিকভাবে তার যেখানে 50 কেজি লাগে সেখানে জি, মাত্র জি, 1200, জি। তো সে তো এটা তার কাছে ম্যাজিক। হ্যাঁ, তো আমরা তাকে দিলাম এবং সেও আমাদেরকে ফিডব্যাক দিয়েছে, সেও পজিটিভ। আপনারা প্যাটেন্ট কি পেয়েছেন? প্যাটেন্ট আমরা এখনো পাইনি। এখনো দেয়নি, জি। প্রসেসে আছে। জি, আমরা 21 সালে আবারও অ্যাপ্লাই করেছি। আরেকটা বিষয় একটু বলা দরকার আমার, যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের যে ইকোনমিক স্ট্যাটাসটা চেঞ্জ হবে নিয়ার ফিউচারে, তখন কিন্তু আমরা মানে বাইরের দেশের প্যাটেন্ট যেগুলো এখন আমরা ইউজ করতে পারি সেটা কিন্তু ইউজ করতে পারবো না, তখন কিন্তু আমাদের চার্জ দিয়ে করতে হবে। তখন নিজস্ব প্যাটেন্টটা কিন্তু খুব বড় একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আদারওয়াইজ আমরা সকল প্রোডাক্টই বাইরে থেকে কিনে নিয়ে আসতে হবে, বাধ্যতামূলক, প্রোডাকশন করতে পারবো না। আসবো টুটুলের কাছে। গাউসুল আজম টুটুল, স্বত্বাধিকারী বাজার, কৃষি বাজার লিমিটেড। তরুণ প্রজন্ম, শিক্ষিত তরুণ প্রজন্ম এখন কৃষির সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত হচ্ছে, একটু যদি বলতেন আপনাদের শুরুর গল্পটা। কৃষিটা আগে থেকেই ভালো লাগা ছিল। আমার মাকে দেখতাম ওই মাশরুম নিয়ে কাজ করতো, তো উনি আপনার ভিডিও দেখতো সবসময়, তো আমি ওনার সাথে বসে বসে দেখতাম। সেই গল্প অনেক পুরনো, অনেক তখন আগে, বলতো যে ব্যাঙের 10 সালের দিকে 11 সালের দিকে। তো আমরা ওই সময় চিন্তা করতাম যে কিছু একটা করতে হবে। তো যখন ইন্টারেই পড়ি ওই সময় মানে আর্থিক অবস্থা খুবই খারাপ ছিল। তো আমি মানে চিন্তা ছিল যে উদ্যোক্তা হব, একটা কিছু না কিছু শুরু করব। তো একটা প্রোগ্রামে যাই হচ্ছে গাইবান্ধায়, সেখানে গিয়ে দেখি যে উদ্যোক্তাদের নিয়ে আলোচনা হচ্ছে যে আসলে কেমনে ব্যবসা করে। তো তখন মাথা একটু খুলে যে না, কিছু একটা শুরু করব। তো ওখানে একজন ভাই ছিলেন, ইকবাল ভাই, ওনার একটা মেশিন সবাইকে দেখাচ্ছিলেন যে এই ছোট্ট মেশিনটা দিয়ে ধান কাটা যায়। তো আমার একটু মনে হলো এটা যদি আমি কাজ করি তাহলে আমাদের কৃষকরা উপকৃত হবে। তো আমি করলাম কি, ওনার কাছে ভিডিও নিলাম, ওনাকে বললাম যে আমি এটা বিক্রি করতে চাই, আমার কাছে তো টাকা নাই, তো আপনি কি আমাকে দিবেন কিনা? তো উনি বললো যে হ্যাঁ, আপনি বিক্রি করেন, যেটা টাকা লাভ থাকবে এটা আপনি নিয়ে যাবেন, বাকি আমাকে দিয়ে দিবেন। তো এটা দিয়ে যাত্রা শুরু হয়। আমি ওনার ওই ভিডিও অনলাইনে ছাড়া শুরু করি, আস্তে আস্তে অর্ডার আসা শুরু হয়। তো আমার বাসা রংপুরে, ওনার বাসা ময়মনসিংহ। তো তখন কুরিয়ার আর কি মানুষ খুব একটা বিশ্বাস করতো না, নিজে যেয়ে ডেলিভারি করতাম। ময়মনসিংহ একটা করে মেশিনের অর্ডার হইতো, যাইতাম, একটা করে সেট আপ করতাম, আবার বাসে যাইতাম। এমনও মাস গেছে আমার মনে আছে যে বাসের উপরেই ঘুমাইতে হয়েছে, থাকতে হয়েছে। তো এইভাবে আস্তে আস্তে শুরু হয় যাত্রা। তারপরে আমরা সেগমেন্ট ওয়াইজ ভাবা শুরু করি যে কোন জিনিসটা দরকার। ছোট মিনি পাওয়ার টিলারগুলোকে লঞ্চ করা শুরু করি, যেটা এখন বড় বড় রেসপন্ড কিরকম? খুবই ভালো, খুবই ভালো। এখন আপনি খুবই ভালো। বিষয়টা এরকম যে মানে এতই ডিমান্ড যে আপনি বানিয়ে কুলাচ্ছেন না নাকি? না, এরকম না। মানে আপনি আমরা প্রথমের দিকে মাসে হয়তো 4টা-5টা বিক্রি করতাম। তো এখন ওটার স্কেল এমন হয়েছে প্রায় 50টার উপর নতুন প্রতিষ্ঠান হয়েছে মিনি টিলারের উপরে এখন, এবং প্রত্যেকটা জেলায় জেলায় এটাকে মানে এখন বিভিন্ন শোরুম দেয়া হচ্ছে। আপনি কতজন সহকর্মী নিয়ে কাজ শুরু করেছেন? আপনার সবই তো আপনার মতো তরুণ সবাই। হ্যাঁ, আমি শুরু করছি আমি নিজেই একটা ছোট্ট ঘর থেকে, একটা কম্পিউটার থেকে। আর এখন আস্তে আস্তে ওই 1-2 করে অ্যাড করতে করতে প্রায় 45 জনের মতো। ভবিষ্যৎ কি দেখতে চান আপনি? আপনার সাথে যদি আগামী 4 বছর পরে আবার এমন বিজয়ের কথা অনুষ্ঠানে কথা বলতে চাই, তখন আপনাকে আমরা কিভাবে দেখব? আপনার স্বপ্নটা কি? আমার স্বপ্নটা হচ্ছে কৃষির যে জায়গাগুলোতে যে গ্যাপগুলো আছে এগুলো পূরণ করে কৃষকের যে মানে পাওয়াটা সেটাকে অর্জন করা। কারণ আমরা দেখেছি যে কৃষকের ছেলে মানে পরিচয় দিতে চায় না মানুষ, আমি যে কৃষক এটা গর্ব ভরে বলতে চায় না। এখন বোধহয় কিন্তু আমি দেখেছি আমাদের দিকে এখনো মানে তাকে চায় যে এই কাদামাটির কৃষকের পরিচয়, কিন্তু ড্রাগন ফার্ম কার আছে, হ্যাঁ ওটা আলাদা। হ্যাঁ, তো আমরা আঙ্গুরের বাগান কার আছে। তো তবে আমরা যেটা করছি, আমি পার্সোনালি কিছু গ্যাপ বের করে শেখানো শুরু করেছি। এই পর্যন্ত আমি 7000 কৃষকের উপরকে শেখাইছি যে ওরা নিজের বেতনটাও কোনোদিন ধরে না ওদের বিজনেসের ক্ষেত্রে। তো এই ক্যালকুলেশনগুলো আমি শেখাই যাতে ওরা লাভের দিকে আসে। ধন্যবাদ। সুকান্ত সেন, বার্ষিকের নির্বাহী। আমি খুব সাদামাটাভাবে আপনাকে যদি একটা প্রশ্ন করি, স্ট্রেস টলারেন্স ভ্যারাইটি যেগুলো আছে, সরকার উদ্ভাবিত যে সমস্ত স্ট্রেস টলারেন্স আছে, বিশেষ করে কি বলে লবণ সহিষ্ণু, সেই জাতগুলো কত % কৃষক ওই কোস্টাল বেল্টে করে? আর আপনাদের
সাধ্য অনুযায়ী আপনাদের বীজগুলো মানে দেশীয় জাতের বীজগুলো দিয়ে কত পার্সেন্ট কৃষক করে? আমাদের কাছ থেকে যে সবাই জাত নেই তা না, ওই এলাকায় প্র্যাকটিস আছে। আমরা যখন কাজটা দেখি শুরু করছিলাম তখন দেখেছি যে প্রায় 88 জাত আমরা সংগ্রহ করেছিলাম ওই এলাকা থেকেই, শ্যামনগর এলাকা, ট্র্যাডিশনাল ভ্যারাইটি যেটা। তো অর্থাৎ কি ওই এলাকায় চাষ হয়, কিন্তু আইলা সিডরের পরে কিছু ক্ষতি হয়েছে, মানুষ অনেক জাত হারিয়ে ফেলেছে আর কি। তার পরবর্তীতে এখনও মানুষ চাষ করছে কেউ কেউ, হ্যাঁ ইয়েতে, যেহেতু এলাকায় ধানের তো মূলত আমন মৌসুমটাতেই বেশিরভাগ করে, বড় মৌসুমে কিছু এলাকায় সুযোগ আছে। তো সেখানে আমরা দেখি যে তাদের যে নিজস্ব যে ভ্যারাইটি সেটা এখনও পর্যন্ত চাষ করছে বিভিন্ন জন, কারণ ওরা মনে করে যদি সমস্যা হয় কিছু তো পাবে আর কি। আচ্ছা, সমস্যা বলতে যে চলতি ফসল যেটা হাইল্ড বা এইচআইভি সেটার অনেক ক্ষেত্রে যেহেতু কিছু সমস্যা হয়, ওটা প্রোডাকশন কষ্ট বেশি, সবসময় কষ্ট বেশি কৃষকের। তারপর ওই এলাকায় তো দুর্যোগ সবসময় আছে, জি, দুর্যোগের সাথে ওরা বসবাস করে। সেখানে 8 থেকে 10% মতো এই লোকাল ভ্যারাইটিসগুলি এখনও আবাদ করে মানুষ ওই এলাকায়। 8 থেকে 10% তো ভালো সংখ্যা। অনেক। ইভেন অন্যান্য এলাকাও যদি দেখি, আপনি ময়মনসিংহ, নেত্রকোনায় গিয়েছেন, এখানে আমন মৌসুমে কিন্তু অনেক চাষ হয়। যেমন আমরা দেখেছি গত 4 বছর আগে একটা স্টাডি করে প্রায় 59 রকম ভ্যারাইটি, আমন ভ্যারাইটি এখনও দেখা গেছে। এবং রিসেন্টলি ধান গবেষণা ইনস্টিটিউটও আমাদের কাছ থেকে বেশ কিছু ভ্যারাইটিস নিয়ে ওরা করতে। হ্যাঁ, কারণ এটা তো আমার ডিজাস্টার বড় ধরনের হলে আবার নতুন করে যদি কোনো জাত উদ্ভাবন করতে হয় এগুলো তো লাগবে, এগুলি লাগবে, তাদের লাগবে, স্টক ছাড়া তো আমি পারবো করতে পারবে, এগুলো তো আমাকে লাগবে। তো সেই দিক থেকে এটা অনেক মহতি কাজ, এটা নিঃসন্দেহে। আপনাদের সারা বাংলাদেশে এরকম সুবিধাভোগী কৃষক কিংবা সংগঠন কি সংখ্যক আছে? আমরা সরাসরি কাজ করি প্রায় 60,000 পরিবার, কৃষক পরিবারের সাথে। শুধু যে ধানের বিষয়টা আমাদের তা না, আমাদের হলো যে মূলত আমরা চেষ্টা করি যে কৃষি প্রতিবেশ কেন্দ্রিক যে কৃষি ব্যবস্থাটা, অ্যাগ্রিকোলজি, সেইটা কিভাবে মানুষ এখনও করছে। এবং শুরু থেকে আমাদের ছিল যে মানুষ কারোর সাহায্য ছাড়া, কৃষক অনেক মানুষের সাহায্য ছাড়া সে চলতে পারে। তো ছিল এই যে তার ভেতরের শক্তিটাকে বোঝা, কারণ কৃষকরা আমরা মনে করি যে পরামর্শ না দেওয়া আগে আসলে সে কীভাবে, ওইটা যদি আমরা শিখতে পারি, বুঝতে পারি, জানতে পারি, তবে তার সহযোগিতার জায়গাটা আইডেন্টিফাই করা সহজ হয়। আমাদের পাশে নাসির রেজাদ বিজয় সাহেব, সিইও, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের আয়োজক, প্রধানতম আয়োজক, উনি আছেন। আমি ওনাকে প্রশ্ন পরে করি। এখানে আপনারা 5 জন আছেন, কেউ ওনাকে কোনো প্রশ্ন করবেন? কৃষিক্ষেত্রে যে সমস্যাটা, আরেকটা বড় সমস্যা আছে যে ক্রপসের হারভেস্টিংয়ের পর থেকেই পর্যন্ত মার্কেটিং পর্যন্ত কোনো ফসল 30 থেকে 35% ওয়েস্টেজ হচ্ছে, লস হচ্ছে। এবং বিশেষ করে ছোট ছোট কৃষক, সেটা তার জন্য আরও বেশি। আবার একই সাথে যদি আমরা দেখি যে গ্রামীণ পর্যায়ে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্টের কোনো ব্যবস্থা নেই, কিন্তু সেখানেও অনেক ভালো ব্যবস্থা হতে পারে যাতে কৃষকের। এই জায়গাগুলি আমার কাছে মনে হয় যে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মতো প্রতিষ্ঠান এই জায়গাগুলিতে সহযোগিতার হাত সম্প্রসারিত করতে পারে। এখানে একটা সম্ভাবনার জায়গা আছে, একটা সীমাবদ্ধতার জায়গা আছে। সম্ভাবনার জায়গাটা হচ্ছে যে আমাদের প্রত্যেক বছর আমাদের কমিউনিটি এনগেজমেন্ট প্ল্যান থাকে, সেখানে আমরা আসলে অনেক কাজ করি অনেক রিমোট জায়গায়। সেটা আপনি এগ্রিকালচার বলেন, চরে, গাইবান্ধা অনেক চরে কাজ করেছি, আমরা 36টা চরে কাজ করেছি, যেখানে আপনার দাদুনদের জন্য যেই আপনাদের যারা ফিশারম্যান, ওনাদের যে সমস্যা সেটার জন্য কাজ করেছি, হাওড়ে কাজ করেছি। তো কোনোটা জায়গায় আমরা আসলে ডাইরেক্টলি কাজ করতে পারি না, এই কারণে যে আমাদের যেহেতু ওখানে প্রেজেন্স নেই। তো আমাদের একটা ইন্টিমিডিয়েট অর্গানাইজেশন লাগে যারা কিনা ওই গভর্নেন্স সাইডটা দেখতে পারে, যারা কিনা ওই জিনিসটা মনিটরিংটা করতে পারে। তো ওইভাবে আমরা ডেফিনেটলি কাজ করতে পারি। যে আপনি যে কথা বললেন, সেখানে যদি একটা কোল্ড চেইনের জন্য যদি একটা এস্টাবলিশমেন্ট করা যায়, সেটা যদি কেউ সুপারভাইজ করে, তাহলে আমরা ডেফিনেটলি ওখানে আমাদের কমিউনিটি এনগেজমেন্ট প্ল্যান থেকে করতে পারি। সেটা একটা জিনিস আছে। সেকেন্ড জিনিস হচ্ছে আমাদের এগ্রিকালচার ফাইন্যান্সিংয়ের 2টা পার্ট আছে, একটা হচ্ছে ডাইরেক্টলি করি, আরেকটা হচ্ছে গিয়ে আপনার ইনডিরেক্টলি করি। ইনডিরেক্টলি করি আমাদের এনজিও থ্রুতে, একটা সিমিলার জিনিস, বাট এটা ফাইন্যান্সিং। আমরা অবভিয়াসলি কম রেটে করি কম্পেয়ার টু আদার্স। এখানে কিছু পলিসি সাপোর্ট পেলে আরও সুবিধাজনক রেটে দেওয়া সম্ভব হবে। পলিসি সাপোর্ট বলতে বোঝাচ্ছি যে যদি আমরা যদি কোনো পার্টনার করতে পারি, তার সাথে জয়েন্টলি করতে পারি, তাহলে আমাদের রেটটা কম, এমএফআই রেটটা বেশি, তাহলে অ্যাভারেজ রেট কমে আসে, ওইটা একটা সুযোগ আছে। এছাড়া আরেকটা জিনিস আছে হচ্ছে যখন আমরা এই প্রজেক্টগুলো, যেটাতে আসলে অ্যাডাপ্টেশনের জন্য ভালো, হ্যাঁ, বা আপনার ক্লাইমেট রেজিলিয়েন্ট কোনো ইনিশিয়েটিভ থাকে, সেখানে আমরা কিছু মাল্টিল্যাটারালের সাথে ক্রেডিট গ্যারান্টি স্কিমের এগেনস্টে
আমরা রিস্ক পার্টিসিপেশনে করতে পারি, একটা জিনিস আছে। আর ডিরেক্টলি যেটা করার কথা বলছি সেটা হচ্ছে কি, ধরেন যেসব আমাদের ক্লায়েন্টরা অলরেডি আছে, এটা হয় পোলট্রি হোক বা এগ্রিকালচার মার্কেটিং কোম্পানি বলেন বা যারা আছে, তারা যখন করতে যায় অবভিয়াসলি ওই জিনিসটা করা সম্ভব। তো এখন কয়েকটা জায়গায় আমাদের এখানে অপরচুনিটি আছে, অথবা যদি ইনভেস্টর থাকে যারা কিনা আসলে ধরেন নেদারল্যান্ড হোক বা আসতে চায়, তাদের সাথে কিন্তু আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ আছে। যদি এরকম টেকনোলজি পাওয়া যায় যেখান থেকে আসলে এটা স্কেল আপ করা সম্ভব, সেখানে কিন্তু আমরা ডেফিনেটলি পার্টিসিপেট করতে পারি। তাদের সাথে জয়েন্টলি তারা টেকনোলজি ছিল, আমরা ফিনান্সিয়াল ফান্ডিংটা করলাম, করে আমরা এটা করতে পারি। আসলে একসাথে কাজ করলে অনেকভাবে করা সম্ভব, একা একা করলে আসলে সম্ভব না। প্রোডাক্টটা যদি মার্কেটে লঞ্চ করতে হয় এবং এর জন্য কিন্তু হিউজ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্রয়োজন আছে, কনসিডারিং যে এটা তো কৃষি সেক্টরের একটা গুরুত্বপূর্ণ উপাদান, সেক্ষেত্রে যেমন বিভিন্ন ধরনের লোয়েস্ট ইন্টারেস্ট রেটে বড় বাজেটের কোনো ইনভেস্টরকে লোন দেওয়ার সুযোগ আছে কিনা আপনাদের ব্যাংক থেকে? কোনো ব্যবসা আসলে যদি আপনি এটা কমার্শিয়াল পার্সপেক্টিভ চিন্তা করেন, যদি সাবসিডি দিয়ে কন্টিনিউসলি করতে হয় তাহলে সেটা কিন্তু ফিজিবল হয় না। আপনার কম্পিটিটিভ হতেই হবে। তো ওই জিনিসটা আসলে মাথায় রাখতে হবে যে হয়তো ইনিশিয়াল স্টেজে অনেক সময় প্রণোদনা দেওয়া যায়, কিন্তু যদি বিজনেস মডেলটা হয় পিওরলি অন প্রণোদনা, তাহলে কিন্তু এটা সাস্টেন করা যায় না। হ্যাঁ, সো ওইটা অবভিয়াসলি ডিপেন্ড করবে কোন প্রজেক্টটা কীরকম। কনসিডারিং যে ইউরিয়া কিন্তু এখন কমপ্লিটলি প্রণোদনার উপরে যাচ্ছে, অ্যাটলিস্ট অ্যারাউন্ড 60% প্রণোদনায় যাচ্ছে, রাইট। তো সেখানে হয়তো বা এখানে যদি লোন যদি 10% ইন্টারেস্ট হয়, আমরা যদি একটু 50% রিডাকশন করেন, এর বেনিফিটটা কিন্তু আলটিমেটলি কৃষকরাই পাবে। এটা কিন্তু সম্ভব না আমি বলবো না, অবশ্যই সম্ভব। এটা আসলে ধরেন সরকারের সাথে বসে কাজ করে একসাথে করতে হবে কাজ, যেটা বললাম একসাথে কাজ করলে অনেক দূর করা যাবে, কিন্তু যদি আলাদা করতে যাই তাহলে আসলে বেশি দূর করা যাবে না। আপনারা যে বলছেন যে ওই যে এনজিও মাধ্যমে আপনারা ওই লেভেলে পৌঁছায় ওই টাকাটা দিচ্ছেন কৃষককে, ঋণটা দিচ্ছেন, সেটাতে আমাদের মতো প্রতিষ্ঠান যুক্ত হতে পারবেন কিনা? কারণ আমরা তো একদম কৃষকের সাথে কাজ করছি, আর এবং যখন এনজিও আসছে তখন ওদের ইন্টারেস্টটা একটু বেড়ে যাচ্ছে, কারণ ওদেরও প্রফিট করতে হবে। সেক্ষেত্রে কৃষকরা একটু বেশি দামে তাকে নিতে হচ্ছে, সেই জায়গায় আমরা করলে হয়তো একটু কমতে পারবো। আমরা এখানে যুক্ত হতে পারবো কিনা আমাদের মতো? যেটা বললাম, একটা হচ্ছে এনজিওদেরকে যেটা করছে সেটা কিন্তু লোন না, আমরা এমএফআই থেকে যেটা করছি সেটা লোন করছি। আচ্ছা, তো এমএফআইয়ের জন্য যে মডেলটা বললাম যে যদি আমরা কো লেন্ডিং করি তাহলে আমরা রেট অবভিয়াসলি কমাতে পারছি। আরেকটা জিনিস হচ্ছে যদি আমরা কোনো রকম মাল্টিল্যাটারাল থেকে রিস্ক পার্টিসিপেশন করতে পারি তাহলে আসলে আমাদের সিগনিফিকেন্টলি কম রেটে অসম্ভব হবে। ধন্যবাদ দর্শক, আমাদের নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি কথা আমরা বলে ফেলেছি। যাই হোক, দ্বিতীয় পর্ব শেষ পর্ব এবং তৃতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এবং এবারকার স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেলে 11/8/2025 এবং একই সাথে 10 বছর পূর্ণ হলো, 10 বছরে পদার্পণ করলো। অন্যদিকে স্ট্যান্ডার্ড চার্টার 120 বছর যাবৎ ব্যবসা করে আসছে। সব কিছু মিলিয়ে বাংলাদেশের কৃষিক্ষেত্রে ভবিষ্যৎ আমাদের নিঃসন্দেহে উজ্জীবিত করে, এবং সেখানে দরকার ভবিষ্যতে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনগুলো সহ তাদের মোটিভেশন, একই সাথে যে উন্নত কৃষি যেটা আসছে, আগামীর কৃষি, নলেজ বেসড কৃষি, সেটার ব্যাপারে আমাদের সবাইকে আরও বেশি নলেজেবল হতে হবে কৃষক পর্যায় থেকে। অর্থাৎ সেই আমার বাপদাদার আমাদের কৃষির হয়তো সেই চর্চাগুলো থাকবে, কিন্তু সেটা অনেক মডিফাইড হবে, অনেক প্রিসিশন এগ্রিকালচার এক কথায় যদি বলা হয়, সেরকম একটা ভবিষ্যৎ সামনে আসছে। সেই জন্য আমাদের প্রস্তুতি দরকার। আপনাদের সবাইকে আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করছি আজকের পর্ব। চল চল এগিয়ে চল।